আমরা যাওয়ার আগে আমরা একটা কৃষি জমি সুরক্ষা আইন করে দিয়ে দিতে চাচ্ছি, যে এই কৃষি জমিগুলি যেন ব্যাহত না হয়ে যায়। আমি দেখছেন এই যে সময় এই ডিসি সাহেবরা বলতেছিলাম যে রোডস অ্যান্ড হাইওয়ে যে সময় কোনো রাস্তার জন্য জায়গা অ্যাকোয়ার করে ওরা কিন্তু 3 গুণ দাম দেয়, কিন্তু আপনার এলজিডি যেসব কোনো রাস্তার জন্য করে এরা কিন্তু কৃষকরা 1 পয়সাও দেয় না। আমার এই ভাই হলো খুব ইনফ্লুয়েন্সিয়াল মানুষ, ওনার বাড়িতে একটা রাস্তা নিব, আমার এই 2 ভাইয়ের অত ছোটো ছোটো একটু জমি আছে ওটার উপর দেখে রাস্তাটা নিয়ে গেল, ওই আমার কৃষক ভাই কিন্তু কিছুই পাইল না। এই জন্য তারাও যেন কিছু পায়, এই জন্য কিন্তু আমরা ব্যবস্থা করে দিতে চাচ্ছি। আমাদের ধরেন যে ডেভেলপার কতগুলি কোম্পানি আছে, এরা জায়গা না নিয়ে ওই আইলটা ভাড়া নিয়ে লাগাই দেয়, কি জানি বলে সাইনবোর্ড লাগাই দেয়। তা আমি আজকে অফিসে এনে ডিসিএসপি 2 জনেই আছে, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনারা এইগুলি ভেঙে দেবেন। আমরা মুন্সিগঞ্জের ওখানে বলে দিচ্ছি, দেখবেন মাওয়া রাস্তা 2 পারে এক ধারে লাগায় রাখি, আপনারা এইগুলি ভেঙে দিবেন। যেতে এতে সারা কৃষি এখানে হয় কি, ওই যে ভাড়া দিচ্ছে সে কিন্তু অল্প একটু টাকা পায়, সেও কিন্তু ওই জন্য ওই টাকাটা দেন। তো এই ক্ষেত্রে আপনারও লোকজনকে একটুখানি করতে হবে, সচেতন করতে হবে, ভাই আপনি এটা করেন না, এটা করে কিন্তু জনগণেরই কিন্তু মানে আপনার এলাকার লোকরাই কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা যেন না করে। এই জন্য যে সরকারের যে ক্রয় করার কথা ছিল যতদিন পরে, ওটা থেকে কিন্তু আমরা প্রায় 15 দিনের মতো আগায় দিছিলাম। যেহেতু আমি জানেন যে এবার ধান কর্তন যে করার জন্য আমি এটা কী বলে সিলেটে সুনামগঞ্জে গিয়েছিলাম, এই জন্য কিন্তু আমরা আগাই দিয়েছিলাম, এবং আমি ওখানে একটা এলএসডি দেখে নিতে রাখে আমি ওইটাও ভিজিট করছি। তো ওখানে হয় কি, অনেক সময় হয় যে কৃষকদের ওই যে একটা মশার মনে হয় 14% হাফিজ আছে নাকি এখানে 14% মতো রাখে, কিন্তু আমাদের হয় কি ওই অনেক সময় একটু 14% কৃষক তো আর মাইপে আনে না, আইসা যে সময় এখানে নিয়ে আসে সেই সময় অনেক সময় দেখা গেল যে 16% বা 15% বললো ধানটা ফেরত দেয়। তা আমরা এখন একটা ব্যবস্থা নিয়েছি, তুমি ওই জায়গায় ওই একটা শুকানোর ব্যবস্থা করে দাও। আর একটা জানেন তো আমরা তো সবাই খুব সৎ, কৃষকের কাছে কিনতে গেলে তো যদি ওখানে একটুখানি আমাদের ঝামেলা হয়। তো আমি বলি যাতে আমাদের দেশের হলো সবচেয়ে বড় সমস্যা হলো দুর্নীতি, যদি দুর্নীতিটা আপনি রুখতে পারেন তো সব সমস্যার সমাধান হবে। কিন্তু আমরা এখানে চেষ্টা করে যাচ্ছি, বাট কতটা সফল হব আমরা জানি না। আমরা হয়তো খুব একটা বেশি দিনও তো আমরা থাকবো কি না তাও তো না, আমরা তো বেশি দিনও থাকবো না, কিন্তু এর ভিতরে আমরা যতটুকু করে যাওয়ার চেষ্টা করে যাব। যদিও দেশের জন্য যাদের কন্ট্রিবিউশন সবচেয়ে বেশি, যেটা হলো আমাদের কৃষক এবং কৃষকের সাথে যারা সংশ্লিষ্ট যেই সব বৈজ্ঞানিকরা এবং অন্যান্য কর্মচারীরা, আপনারা কিন্তু তাদের সম্বন্ধে খুব একটা কিছু বলেন না। আমরা এই যে কৃষকরা, যেমন আমরা স্বাধীনতার পর আমাদের জনসংখ্যা ছিল 7.5 কোটি, এখন আমাদের জনসংখ্যা প্রায় কেউ বলে 17, কেউ বলে 18 কোটি, কিন্তু কৃষি জমি আগে যেই পরিমাণ ছিল ওই পরিমাণের থেকে কিন্তু এখন অনেক কমে গেছে। তারপরে কিন্তু এই কৃষকরাই কিন্তু আমাদের খাওয়ায় পড়ায় রাখছে, কিন্তু আমরা তাদের সম্বন্ধে কিন্তু খুব কম বলি। আপনারা জানেন যে এবার প্রায় এই বোরো ধান কিন্তু 15 লক্ষ টন বেশি হয়েছে। এবার হয়তো আমাদের আগামীতে হয়তো আমাদের মানে চাউল ইম্পোর্ট করতে নাও দরকার হতে পারে। এবার কিন্তু আলুর প্রোডাকশন অনেক বেশি হয়েছে, জানেন যে এবারে পেঁয়াজের কিন্তু উৎপাদন অনেক বেশি হয়েছে। এটা কিন্তু কৃষকদের কন্ট্রিবিউশন এবং এই যে আমাদের যারা রিসার্চে আছে তাদেরই কন্ট্রিবিউশন। তারপরে আপনি জানেন যে এবার গমের যদিও উৎপাদন গতবারের থেকে একটু বাড়ছে, কিন্তু অত বাড়ে নাই, কিন্তু তাও কিন্তু বাড়ছে, এটাও কৃষকের কন্ট্রিবিউশন। এবার ধরেন আমাদের কিন্তু ইম্পোর্ট আমরা এক্সপোর্টও করতে চাচ্ছি, গতবারের থেকে কিন্তু আমাদের আমের এক্সপোর্টও এবার বেশি, আমের উৎপাদনও কিন্তু বেশি হয়েছে। আপনারা জানেন আম গাছের পাশে দিয়ে যে আদা, তারপরে হলুদ চাষ শুরু হয়েছে, এটা কিন্তু তাদের এই রিসার্চের ফসল। এখন এইগুলিতে কিন্তু আদা আমাদের হয়তো ভবিষ্যতে আদা ইম্পোর্ট করতে হবে কম, আমাদের হলুদ হয়তো ইম্পোর্ট করতে হবে কম, হয়তো একসময় আমাদের ইম্পোর্ট করতে হবে না। এইগুলি সম্বন্ধে যদি আপনারা একটু লিখেন তবে কৃষকরা কিন্তু খুব উৎসাহিত হয়। আর যেহেতু অনেক সময় ওরা কিন্তু টিভির সামনে বসে থাকে, ওরা হয়তো পেপারে ওরকম পড়তে পারে না, কিন্তু যদি ওদের একটু উৎসাহিত করেন আপনারা, তা আমি বলবো যে দেশের জন্য যেমন উপকার হবে, আমিও খুব খুশি হব।